প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বিষয় থেকে অনুশীলনীর পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে এলাম। প্রথম অধ্যায় দেখো, এখানে তোমাদের মাইতি, বেরা, সাঁতরা এই লেখকের যে বইটি রয়েছে ভৌতবিজ্ঞান বইটি, এই বইয়ের থেকে পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টার 1 বা প্রথম অধ্যায়ে যে পড়াটি রয়েছে ওই পড়ার থেকে আজকের আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 2। এটা আমার পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিও যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে। এটা কিন্তু ফার্স্ট প্রশ্ন। আর একটা কথা বলে দিই, ভিডিওটা হয়তো একটু বড় হবে, তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখো। আমি এখানে লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। তোমরা এটা খাতায় চাইলে লোড ডাউন করে নিতে পারো ভিডিওটা পজ করে করে। আর একটা কথা, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অল অপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত ক্লাস পেতে। দেখো, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাস সৃষ্টি হয়। ঠিক আছে, প্রথম দ্বিপরমাণুযুক্ত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি ফোটন কণা, যাকে বলা হয় কি ব্র্যাকেটের মধ্যে দেখো ইউভিবি এবং ইউভিসি, ঠিক আছে, দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। দ্বিতীয় ক্ষেত্রে ওই অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাসের অনুতাপ উৎপন্ন করে। যেহেতু প্রশ্নটা ছিল যে ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, এভাবেই কিন্তু হয়। তারপর দেখো নেক্সট দাগের প্রশ্ন ছিল এই বইতে ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো বা লেখো। ঠিক আছে, অনেক সময় দেয়া থাকে অনেক বইতে। তো দেখো এখানে দুটো বলেছে, আমি দিয়েছি। দেখো, একে দিয়েছি ইউভি রশ্মির দ্বারা সামুদ্রিক প্রাণীর প্লাঙ্কটনের ক্ষতি হয়, তার জন্য ক্ষতিগ্রস্ত হয়, এরকম লিখবে। তারপর 2 নাম্বার যেটা, কিছু প্রাণীর ক্ষেত্রে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, এই দুটো কারণ তোমরা উল্লেখ করে দেবে। 3 দাগের প্রশ্ন দেখো, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম লেখো। এই প্রশ্নটা ছিল এই বইতে। তো এই প্রশ্নের উত্তর কি লিখবে, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলি হলো CO2 প্রধান, যার মধ্যে এই জন্য CO2 তারপরে ব্র্যাকেটের মধ্যে প্রধান দেবে। জলীয় বাষ্প কমা দিয়ে লিখবে মিথেন, কমা দিয়ে লিখবে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC যাকে বলা হয়। ঠিক আছে, এভাবেও লিখতে পারো সংকেতটা। তারপরে কমা দিয়ে লিখবে নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড NO3 যার সংকেত, এভাবেও ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে কি না হচ্ছে এইগুলোই তোমাদের এই গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী মূলত এই গ্যাসগুলো। এরপর আমরা 4 দাগের প্রশ্নে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বায়োগ্যাস কাকে বলে। বায়োগ্যাস কাকে বলে এটা একটু বড়, দেখো এখানে কি বলা রয়েছে, বায়োগ্যাস হলো দিয়ে অ্যারো দিয়ে লিখবে কি না শিল্পজাত, গার্হস্থ্য এবং কৃষিজাত জৈব আবর্জনাকে ডায়াস্টোরের মাধ্যমে বায়ুর অনুপস্থিতিতে, ঠিক আছে, মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বলা হয়। ঠিক আছে, বোঝা গেল। আরেকবার বলছি, দেখো শিল্পজাত, গার্হস্থ্য এবং কৃষিজাত যে সমস্ত বজ্রগুলো, এই জন্য এখানে এই জন্য দেখো কৃষিজাত জৈব আবর্জনাকে, এগুলো তো একটা বজ্র, তো তাই এইগুলোকেই বজ্র বলছি আমরা। তো জৈব আবর্জনাকে ডায়াস্টোর বলতে এক প্রকার পচানোর জায়গা আর কি, এর মাধ্যমে বায়ুর অনুপস্থিতিতে, এখানে কোনো বায়ু থাকে না এই ডায়াস্টোরে, ঠিক আছে, তো মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। এই মিথেন গ্যাসটাকেই মূলত বায়োগ্যাস বলা হয়। ঠিক আছে, 5 দাগের প্রশ্ন দেখো, তারপরে আমরা আলোচনা করব কোনো জ্বালানি তাপনমূল্য বলতে কি বোঝায়। তার সঙ্গে এই প্রশ্নটা আরও ছিল, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপনমূল্য বেশি। ঠিক আছে, তো দেখো এখানে দেখো কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। আরেকবার বলছি, কোনো জ্বালানির একক ভর বা আয়তন সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। বোঝা গেল। এরপর দেখো তোমাদের নেক্সট প্রশ্নটা যেটা ছিল যে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটার তাপন মূল্য বেশি। দেখো কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য বেশি। এবারে দেখো উল্লেখ করেছি কীরকম, দেখো 44,800 ডিজেল এবং কয়লার 32,500 থেকে 34,000। তো এখানে সম্ভবত
আমরা এর থেকেই বুঝতে পারি যে ডিজেলের তাপন মূল্যটা বেশি প্রমাণিত হয়। এরকম করে তোমরা তাপন মূল্যটাও উল্লেখ করে দিতে পারো। তারপর দেখো নেক্সট 6 দাগের প্রশ্ন আলোচনা করছি এবং তার উত্তরটা আলোচনা করছি। দেখো ওজোন স্তর ধ্বংসের জন্য NO2 এবং CFC এর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তো দেখো কি বলবে প্রথমে CFC এর ভূমিকা হলো, এভাবে লিখে তারপরে লিখবে যে CFC সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। ঠিক আছে, ক্লোরিন মানে Cl। ঠিক আছে, তো এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোনকে নিম্নলিখিতভাবে অক্সিজেন বিয়োজিত করে। ঠিক আছে, এবারে কিভাবে দেখো CFCl3 এভাবে লিখবে তোমরা সংকেতটা, ব্র্যাকেটের মধ্যে জি দেবে, তারপর প্লাস অতি বেগুনি রশ্মি থেকে অ্যারো দিয়ে লিখবে Cl অর্থাৎ ক্লোরিন, এবারে ব্র্যাকেটের মধ্যে লিখবে সক্রিয় প্লাস CFCl2 এভাবে লিখবে, তারপর নিচে লিখবে Cl অর্থাৎ ক্লোরিন সক্রিয় প্লাস O3 থেকে অ্যারো দিয়ে লিখবে, মানে এটা হচ্ছে বিক্রিয়া করছে আর কি, ClO প্লাস O2, তারপরে লিখবে যে ClO প্লাস O3 থেকে আবার Cl সক্রিয় প্লাস 2O2 এভাবেই লিখবে সংকেত। তারপর দেখো কি লিখবে, শেষ ধাপে উৎপন্ন Cl পুনরায় O3কে বিয়োজিত করে। তাহলে কি হলো যে Clটা সর্বশেষ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু অক্সিজেনকে বিয়োজিত করছে, O3 মানে অক্সিজেন। ঠিক আছে, তো এইভাবেই ওজোন স্তর ক্ষয় হচ্ছে। তারপর দেখো ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 ভূমিকা কীভাবে হয় দেখো, NO ব্র্যাকেটের মধ্যে G প্লাস O3 প্লাস G থেকে বিক্রিয়া করছে, অ্যারো দিয়ে লিখবে, তারপরে দেখো NO2 ব্র্যাকেটের মধ্যে G প্লাস O2 ব্র্যাকেটের মধ্যে হবে G, এরপর দেখো নিচে কি লিখবে NO2 ব্র্যাকেটের মধ্যে G প্লাস O3 G প্লাস NO ব্র্যাকেটের মধ্যে G প্লাস 2O2 থেকে ব্র্যাকেটের মধ্যে G এভাবে লিখবে। এই বিক্রিয়ার ফলে NOর পরিমাণ মানে কমে না, কিন্তু O3 অণু বিয়োজিত হতে থাকে। ঠিক আছে, পরিমাণ কমে না কিন্তু O3 বিয়োজিত হয়। তারপর দেখো 7 দাগের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কী কী উপায় অবলম্বন করা যেতে পারে তা সংক্ষেপে লেখো। এখানে কি লিখবে, 1 নম্বর লিখবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করতে হবে, 2 নম্বর লিখবে অপ্রচলিত শক্তির ব্যবহার যাতে আমরা বেশি পরিমাণে করি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর দেখো 3 দাগে লিখবে বনভূমি ধ্বংস না করে বনভূমি যাতে আরও বৃদ্ধি করা যায় সেই দিকে নজর করতে হবে। এভাবেই তোমরা লিখবে কারণগুলো আর কি। 4 দাগে লিখবে সৌরশক্তি বায়ুশক্তি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে। এইগুলোই দিয়ে দেবে তোমরা 4টা করে কারণ, 3টা করে দিয়ে দিলে হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর, যেহেতু এগুলো 2 মার্কের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন কি বলেছে দেখো এই বইতে, ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। মানে ভবিষ্যতে কী কী প্রভাব হতে পারে বিশ্ব উষ্ণায়নের। দেখো এখানে কি বলা রয়েছে, ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব। এই দেখো ওই প্রশ্ন আমি একবার রিপিট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো 1 দাগে লিখবে কি, বরফ গলা জল সমুদ্রের জলে মিশে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাবে, মানে জলস্তরটা বেড়ে যাবে, সহজভাবে বুঝে নাও। তারপরে আর একটা কারণ দেবে তোমরা যে সমুদ্রপৃষ্ঠের জলতল বাড়ার জন্য উপকূলের নিচু জমি জলমগ্ন হবে বা জলে ওটা ডুবে যাবে। ঠিক আছে, জলমগ্ন হবে এই জন্য লিখবে। তারপর পুনচ্ছেদ দিয়ে লিখবে ভারত বাংলাদেশ মালদ্বীপের মতন দেশের কিছু অংশ জলে ডুবে যাবে। ঠিক আছে, আচ্ছা 9 দাগের প্রশ্ন দেখো এই বইতে কী দেওয়া রয়েছে, তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরের চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো। ঠিক আছে, দেখো কি লিখবে, ট্রপোস্ফিয়ার। উত্তরটা কী হবে, ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু সবথেকে চাপ বেশি। এর কারণ কি, একবার দেখো নিচে দেখো কারণ বলে লিখে এইরকমই লিখবে। কি লিখবে দেখো, এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠ সমতল, ঠিক আছে, বরাবর, আরেকবার বলছি, ভূপৃষ্ঠ সমতল বরাবর বায়ুর চাপ মানে বায়ুস্তর সবচেয়ে ভারী হয়। ঠিক আছে, ভারী হওয়ায় ভূপৃষ্ঠের সমতল বরাবর বায়ুচাপ সবথেকে বেশি। তাহলে কী হলো কারণটা, ভূপৃষ্ঠ সমতল বরাবর বায়ুস্তর সবচেয়ে ভারী হওয়ায় ভূপৃষ্ঠ সমতল বরাবর মানে সমতল এলাকা যতটা রয়েছে বায়ুস্তরটা ভূপৃষ্ঠের উপর, তো সেইখানটায় বায়ুচাপ সবচেয়ে বেশি হবে। দেখো তারপরে 10 দাগের প্রশ্ন কী ছিল এই বইতে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী। তো দেখো কি লিখবে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি হলো লিখবে এমন একটি ধারণা, বা এরকমও লিখতে পারো, স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা, এভাবেও লিখতে পারো। ঠিক আছে, বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ
ক্ষমতাকে ব্যবহৃত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে, এভাবেই তোমরা লিখতে পারো। তারপরে দেখো এটাই হবে। তারপর দেখো নেক্সট আমরা 11 দাগের প্রশ্ন আলোচনা করছি। রয়েছে দেখো কয়লা খনির মিথেন এবং মিথেন হাইড্রেটের আহরণ পদ্ধতি সংক্ষেপে লিখো। তাহলে কি বলেছে, কয়লা খনির যে মিথেন গ্যাস এবং সেই যে মিথেন গ্যাস কীভাবে সেটাকে সংগ্রহ করা হয় তা সম্পর্কে তোমাকে সংক্ষেপে লিখতে হবে, এটাই বলা রয়েছে এই প্রশ্নতে। কি বলবে, কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস যার সংকেত কিনা CH4, ঠিক আছে, আহরণ করার জন্য ভূগর্ভের কয়লা খনির 100 থেকে 150 মিটার গভীরতা পর্যন্ত স্টিল পরিবেষ্টিত, মানে স্টিল দিয়ে তৈরি, ঠিক আছে, একটি কূপ খনন করা হয়। এই কূপকে দুটি নির্গমন পথ দ্বারা প্রথম কূপের মাধ্যমে খনিতে জল প্রবেশ করানো হয়, ফলে কয়লার অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস নির্গত হয় কূপ নির্গমন পথে, মানে দুটো পাইপের একটা পাইপে জল দিয়ে ওটা ভূপৃষ্ঠে প্রবেশ করানো হচ্ছে নিচে আর কি শিলাস্তরে। তার ফলে কী হচ্ছে, আর একটা পাইপের মাধ্যমে ওটা বেরিয়ে আসছে, মানে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো পথে গ্যাস ও তার সঙ্গে কি হয়, ওই যে জলটা ঢোকানো হচ্ছে একটা মুখ দিয়ে, আর একটা মুখ দিয়ে কিন্তু জল এবং গ্যাস দুটোই বেরিয়ে আসছে ভূপৃষ্ঠের উপরে, ঠিক আছে, উঠে আসছে, তার জন্য এখানে এটা লেখা রয়েছে। তারপর দেখো এরপর মিথেন গ্যাস কমপ্লেক্স স্টেশনে পাঠানো হয় এবং প্রাকৃতিক গ্যাস লাইনে সরবরাহ করা হয়। নির্গত জল পুনরায় কূপে মানে কূপে পাঠানো হয় আর কি, মানে আবার ভূপৃষ্ঠে নিচে পাঠানো হয়ে যাচ্ছে ওটা পাইপের মাধ্যমে। 1100 মিটার নিচে সমুদ্র তলদেশে শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়, এটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, তার সঙ্গে লিখতে হবে কি, CO2 গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপ দিয়ে প্রবেশ করালে CO2 মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস প্রতিস্থাপিত হয় বা তৈরি হয় বা পাওয়া যায়, ঠিক আছে। এরপর আমরা 12 দাগের প্রশ্ন দেখব, মিথেন হাইড্রেট কি। দেখো মিথেন হাইড্রেট হলো, লিখবে 4CH4 কমা দিয়ে লিখবে 23H2O সাংকেতিক বিশিষ্ট, আরেকবার বলছি, সাংকেতিক বিশিষ্ট বরফের মতন দেখতে একটি সাদা কেলাসাকার কঠিন পদার্থ। এর মাধ্যমে 13.4% মিথেন থাকে, মানে এই যে পদার্থটা, ঠিক আছে, ওই পদার্থটার মধ্যে থাকে আর কি 13.4% মিথেন। এই মিথেন হাইড্রেটকেই আগুনের বরফ বলে, যাকে ইংলিশে ফ্রাই আইস বলে। কেন বলা হয় না, এর সাহায্যে আগুনটা নিভানো যায়, এই জন্য। আমি তোমাদেরকে ক্লাসে আগে বুঝিয়েছি, যারা না আমার ক্লাসগুলো দেখো অবশ্যই দেখবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার ক্লাস পাওয়ার জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের। দেখো 1100 মিটার নিচে সমুদ্র তলদেশের শিলাস্তরের নিচেই মিথেন হাইড্রেট পাওয়া যায়। এরপর আমরা 13 দাগের প্রশ্ন আলোচনা করব তথা শেষ প্রশ্ন। কি বলা রয়েছে দেখো, বিশ্ব উষ্ণায়ন কি বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, সহজভাবে জেনে নাও। গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে, বোঝা গেল। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে, যেমন 850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গেছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। আবার 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, মানে 1900 সাল থেকে 2000 সালের মধ্যে আর কি। তারপর দেখো, সুতরাং প্রাকৃতিক পরিবেশে যে ক্রমশ গরম হয়ে উঠছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, বোঝা গেল। মানে এই প্রমাণগুলো থেকে আমরা বুঝতে পারছি সারা পৃথিবী জুড়ে উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে বা ক্রমবর্ধমান বেড়ে চলাকে তোমরা এক্ষেত্রে এটাও লিখতে পারো, তো গ্লোবাল ওয়ার্মিং বলে, বোঝা গেল। এই ছিল টোটাল তোমাদের এই অধ্যায়ের 2 নম্বর আমরা ক্লাস করলাম। এখানে আমি তোমাদের 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 13টা প্রশ্ন উত্তর সমেত আলোচনা করিয়ে দিলাম। এরপর আমি নেক্সট পার্ট 3 নিয়ে আসবো, ওখানে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে আলোচনা করব। সমস্ত দেখো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এই বইয়ের নাম দিয়ে। এছাড়া আমাদের 10ম শ্রেণীর যত যা ভৌতবিজ্ঞান লেখকের বই হয় বা প্রকাশনীর বই হয়, সমস্ত প্রকাশনীর বইয়ের ক্লাসের প্লেলিস্ট দেখো, একটা মূল প্লেলিস্ট করছি, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স প্লেলিস্ট এই নামে পেয়ে যাবে। ওখানে অনুশীলনী সমস্ত উত্তর পাবে, টেক্সট ক্লাস পাবে A to Z। আজকের এই অবধি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পার্ট 1 ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখবে। পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন কল অপশানে সেভ রাখবে।